হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে নতুন ছাত্র আছেন অনেকে মনে হয় না? নতুন ছাত্র কে কে আছেন? ম্যাম আমি আছি শিফাতিয়ারা শারমিন, ছাত্রী। আর কেউ আছেন? আর কে আছেন? আর কেউ আছেন নতুন? জাভেদ ওমর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? জি ম্যাম, আমি তো সিটি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিলাম। হ্যাঁ, সিটি ইউনিভার্সিটি থেকে ম্যাম। ওকে। আপনি সিটি ইউনিভার্সিটি শিফাতারা শারমিন। ম্যাম আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। ওকে, থ্যাংক ইউ। নাহিমা সুলতানা। দীপঙ্কর ইউনিভার্সিটি। জি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। ওকে, থ্যাংক ইউ। এখন যারা আজকে নতুন স্টুডেন্ট তাদের কাজ হচ্ছে এইখানে যারা পুরান আছে তাদের কাছ থেকে এই পর্যন্ত কি কি পড়িয়েছি তার সম্পর্কে জেনে নেন। আর এই ব্যাপারে সাজেশন বলবো না, বলবো আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যা যা পড়িয়েছি সেটা একটু আলোচনা করে দিব। আমাকে একটু বলেন যে পড়িয়েছি তো অনেক কিছু, ফার্স্ট ক্লাস থেকে এই পর্যন্ত আমি কি কি পড়িয়েছি আমাকে একজন একটু বলেন তো, কার কাছে ভালো মতো নোট আছে? কে বলতে পারবেন? ম্যাম আমার কাছে যেগুলো নোট আছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আনকার্ড, NIEO, হুম, WTO, গ্যাট। গেট, সবার আগে পড়িয়েছিলাম হচ্ছে গ্যাট, রাইট। সবার প্রথমে পড়িয়েছি, না সবার প্রথমে পড়িয়েছি ইন্টারন্যাশনাল ট্রেড ল কাকে বলে, এই সম্পর্কে পড়িয়েছি হচ্ছে সবার আগে। হ্যাঁ, ট্রেড ল কেন, ট্রেড ল এর কাজ কি, এগুলো পড়িয়েছি সর্বপ্রথম। সো কনসেপ্ট অফ, লিখে ফেলেন, কনসেপ্ট অফ ট্রেড ল। ম্যাম কনসেপ্ট অফ বলেন। প্রথমে পড়িয়েছি কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল। ইন্টারন্যাশনাল ট্রেড ল কিংবা ট্রেড বলতে কি বোঝানো হয়, ইন্টারন্যাশনাল ট্রেড ল এর বেসিক প্রিন্সিপালস গুলো কি কি, ইন্টারন্যাশনাল ট্রেড এর কারণে কি কি অ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ, কি কি। সো এটা একটা প্রথমেই বলা যায় যে কনসেপ্ট পড়িয়েছি, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়িয়েছিলাম। কনসেপ্ট অফ ট্রেড ল, কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল কিংবা অ্যাডভান্টেজেস অফ ট্রেড ল অথবা অ্যাডভান্টেজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তারপরে কি পড়েছিলাম? কনসেপ্ট অফ ট্রেড ল, ইন্টারন্যাশনাল অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। জি, হ্যাঁ বলেন।
আচ্ছা, কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, মানে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। তারপরে পড়িয়েছিলাম হচ্ছে গ্যাট পড়িয়েছিলাম, গ্যাটের পরে কি পড়ালাম, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে পড়িয়েছি হচ্ছে আনকাট, আর কিছু তো মনে হয় না পড়িয়েছি। MFN, MFN এখন এগুলা থেকে কি সমস্যা আছে সেটা বলেন। এখান থেকে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। গ্যাট থেকে এরকম প্রশ্ন হতে পারে যে গ্যাটের উদ্দেশ্য কি ছিল, গ্যাট গ্যাট তো এখন আর নাই, তাই না? গ্যাট তো বাদ হয়ে গেছে, তো গ্যাটটা কেন বাদ হলো, গ্যাটের লিমিটেশনস গুলা কি কি ছিল, এবং তারপরে এরকম ভাবে আসতে পারে যে গ্যাটের পরবর্তী অবস্থায় তো হচ্ছে WTO, তাহলে WTO বর্তমান পর্যন্ত আছে, এগুলো লিখতে পারেন যে এগুলো এরকম ভাবে আসতে পারে যে গ্যাটটা কেন ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, কিংবা গ্যাটের ব্যর্থতাটা কোথায় ছিল, এরকম ভাবে একটা কোশ্চেন হতে পারে। WTO থেকে এভাবে কোশ্চেন হতে পারে যে WTO কি। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনাদের আরেকটা পড়িয়েছিলাম হচ্ছে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এই মূলত এই হ্যাঁ, ট্রেডমার্ক, কপিরাইট, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড ইস্যুস গুলা। সো একদম ফার্স্ট থেকে যদি বলি যে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে, আমাকে সুন্দর মতন একটা সংজ্ঞা কি কেউ বলতে পারবেন? ইন্টারন্যাশনাল ল কেন, কিংবা ইন্টারন্যাশনাল ট্রেড ল কাকে বলে? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটু ছুটি নিতে চাই। আমার ওই যে একটা মিটিং এ জিএম চলতেছে আমাদের ইজিএম কমপ্লেক্সের, একটা আমি আবার মেম্বার আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ম্যাম? আপনি অলরেডি এখানে গ্রুপে লিখে দিয়েছি কি কি মিড টার্মে থাকবে, আপনি ওইখান থেকে দেখে নিন আর আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ইন্টারন্যাশনাল ট্রেড ল তাহলে কাকে বলে, কনসেপ্টটা কি, আমাকে কেউ একজন সংজ্ঞা দিতে পারবেন যে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর সংজ্ঞাটা? ইন্টারন্যাশনাল ট্রেড ল খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ট্রেড লটার করা হয়েছে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে বাণিজ্য, পুরো বিশ্বব্যাপী, ইন দা হোল গ্লোব বাণিজ্য করার জন্য। আর হচ্ছে যেহেতু কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, এই স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণেই হচ্ছে এই ট্রেডের প্রয়োজন, ইন্টারন্যাশনাল ট্রেড ল প্রয়োজন। যেহেতু আমরা জানি যে নো কান্ট্রি ইজ মানে কমপ্লিট ইন দেয়ার ট্রেড বিজনেস, কিংবা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশই উৎপাদনশীলতার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়। অতএব কোনো রাষ্ট্র যেহেতু একা চলতে পারে না, অতএব এই ট্রেডটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা জানি যে কিছু রুলস রেগুলেশন ব্যতীত আবার আন্তর্জাতিক বাণিজ্য চলতে পারে না। সেই আন্তর্জাতিক বাণিজ্যটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এই ইন্টারন্যাশনাল ট্রেড ল এর সৃষ্টি। তো ইন্টারন্যাশনাল ট্রেড ল কখন থেকে সৃষ্টি হয়েছে সেটার কোনো স্পেসিফিক ইয়ার আমরা বলতে পারবো না যে এই সাল থেকে ইন্টারন্যাশনাল ট্রেড ল আমরা পেয়েছি, বাট হ্যাঁ, ইটস ফ্রম আ ভেরি এনসিয়েন্ট টাইম। আমরা কখন থেকে অ্যাজ আ কাস্টমস বেসড এটা আমরা ট্রেডের মধ্যে আমরা ট্রেডের সৃষ্টি, ইন্টারন্যাশনাল ট্রেডের সৃষ্টি। এবং এই যে ট্রেডটাকে যে সামনের দিকে নিয়ে আসা হয়েছে সেটার মূল জায়গা কোনটা?
মূলত এই বিভিন্ন রাষ্ট্রগুলো একসাথে সম্মিলিত হয়ে যেই নীতিমালাগুলোকে করেছে, সেই নিয়ম নীতিমালাগুলোকেই বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেড ল। এটা একটা আন্তর্জাতিক আইন, বুঝাই যাচ্ছে নাম শুনে। সো প্রিন্সিপালস অফ ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড ল কি প্রিন্সিপাল আছে, কিংবা আন্তর্জাতিক বা এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর বেসিক প্রিন্সিপালস গুলো, নিয়ম নীতিমালা গুলো কি কি? যেমন আমি বলেছিলাম যে ন্যাশনাল ট্রিটমেন্ট এবং এমএফএন অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন, এই একটা কনসেপ্ট বলছিলাম আপনাদের সবাইকে পড়তে। এই এমএফএন এবং ন্যাশনাল ট্রিটমেন্ট বলতে বোঝানো হয় যেমন একটি রাষ্ট্র যেহেতু স্বয়ংসম্পূর্ণ নয়, কিন্তু আবার নিজেদের জিনিসের উপরেও কিন্তু আমাদের কি থাকতে হবে, আমরা যেন আবার এমন না হয় যে সম্পূর্ণরূপে বাহিরের জিনিসের উপরেই মানে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো সেই কারণে ন্যাশনাল ট্রিটমেন্ট অর্থাৎ ইম্পোর্টেড জিনিস ছাড়া আমাদের নিজেদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপরে কিংবা ডোমেস্টিক প্রোডাক্টের উপরে, ডোমেস্টিক সার্ভিসের উপরেও মানুষজনের কি থাকা উচিত, একটা বিশ্বাস থাকা উচিত। আর মোস্ট ফেভার্ড নেশনের কথা বলেছিলাম যে ইটস অ্যানাদার প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল, দ্যাট ইজ এমএফএন। এই এমএফএন এর কথা বলেছিলাম যে এমন অনেক রাষ্ট্র আছে যারা নিজেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে, কিন্তু এই যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে তারা নিজেরাই যেন শুধু বাণিজ্য না করে। যদি শুধু তারাই বাণিজ্য করে তাহলে দেখা যাবে যে পুরা বিশ্বব্যাপী সুবিধা নিতে পারছে না, শুধু তারাই এই সুবিধাটা নিচ্ছে। তো এমএফএন কিংবা মোস্ট ফেভার্ড ন্যাশনের এই প্রিন্সিপালটাও একটা ইন্টারন্যাশনাল ট্রেড ল এর প্রিন্সিপাল। আর কি কি আছে, যেমন ডিসপিউট সেটেলমেন্ট আছে, ট্রেড এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে বাস্তবায়ন হয়। আমি ট্রিপস এগ্রিমেন্টের কথা বলেছিলাম, মনে আছে কিনা? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আচ্ছা ট্রিপস, আচ্ছা WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এবং ট্রিপস, এই দুইটা একসাথে পড়াবো মনে হয়। আমি গত ক্লাসে এটা শুরু করার কথা বলেছিলাম, কিন্তু বলছি যে না, এটা আজকে পড়ানোর সময় না, নেক্সট ক্লাসে পড়াবো, তাই না? জি ম্যাম। সো আমি এই WIPO মিড টার্মের জন্য রাখলাম না, WIPO আমি ফাইনালের জন্য রাখবো। WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এই এটা বাদে কারণ এটা পড়াতে গেলে আবার ট্রিপস এগ্রিমেন্টের কথাও চলে আসবে, আবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো আলাদা একটা এরিয়া, যে কারণে এই কয়েকটা টপিক ইয়া করলে আপনাদের জন্য মিড টার্মের জন্য যথেষ্ট হবে। সো এই হচ্ছে। আবার অ্যাডভান্টেজের কথা যদি বলি, এই ইন্টারন্যাশনাল ট্রেড ল এর কারণে পুরো বিশ্বব্যাপী একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক ভালো হচ্ছে। এবং আবার অনেক সময় ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে পারি যে ইন্টারন্যাশনাল ট্রেড এর ফলে অভ্যন্তরীণ রাষ্ট্রের বাণিজ্য ব্যবস্থা কি হয়ে যাচ্ছে, মানে লস প্রজেক্টের দিকে চলে যাচ্ছে। কারণ আমরা যখন বাহিরের প্রোডাক্ট কম দামে পাচ্ছি, তখন কিন্তু আমরা নিজেদের দেশের জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনতে ইচ্ছুক না। আমরা কি রেক্সিনের ব্যাগ কিনতেই পছন্দ করি, কিন্তু আমরা নিজেদের পাটের দ্রব্য কেনার চেষ্টা করি না, কারণ ওটা একই দিকে যেমন স্টাইলিশ না, আবার একই দিকে ওই মূল্য মানে বেশি, যেগুলো একটু স্টাইলিশ মূল্য বেশি। আবার আমরা যদি আমাদের নিজেদের পোশাক শিল্পের কথা বলি, আমাদের নিজেদের জামদানি শাড়ি আছে, কিন্তু তবু আমরা ইন্ডিয়ান কাতান সিল্ক এইসবের উপরে ইন্টারেস্টেড বেশি। সো এইগুলো হচ্ছে কি ট্রেড ল এর সুবিধাগুলো। ইন্টারন্যাশনাল ট্রেড এর সুবিধা হচ্ছে যে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক ভালো হয়, এবং সাথে হচ্ছে অর্থনৈতিক আদান প্রদান হয়, কারেন্সি রেগুলেশনটা মেইনটেইন হয়। অন দ্য অপোজিট হ্যান্ড নিজের রাষ্ট্রের পণ্যের প্রতি আগ্রহ আমাদের কমে যায়, এবং যেহেতু আমরা বাইরের কান্ট্রি থেকে ওইটাকে মানে পাচ্ছি, যে কারণে আমাদের নিজেদের প্রোডাক্টের প্রতি আমাদের বিশ্বাস কমে যায়। এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এই কথাগুলো আসবে। আর গ্যাট বলতে কি বোঝানো হয়? গ্যাট হচ্ছে জেনারেল এগ্রিমেন্টস অন ট্যারিফস এন্ড ট্রেড। এটা অনেক প্রিভিয়াস টাইমের একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটা করা হয়েছিল রিলেটিং টু দা ট্যারিফ এন্ড ট্রেড। অর্থাৎ ট্যারিফ বলতে বোঝানো হচ্ছে শুল্ক এবং ব্যবসা বাণিজ্য, অর্থাৎ শুল্ক একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই গ্যাটের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা মূলত আইডেন্টিফাই করে, মূলত এটা লিগ্যাল এগ্রিমেন্ট বিটুইন সেভারাল কান্ট্রিজ, কিছু নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে। এটা একটা সম্মতি, যে সম্মতিটার মূল পারপাসটা ছিল এরকম যে ইন্টারন্যাশনাল ট্রেডটাকে মেনটেন করা, আন্তর্জাতিক বাণিজ্যকে মেনটেন করা, এবং অন্যান্য রাষ্ট্রের সাথে বাণিজ্য করতে গেলে যেন সমস্যাগুলোকে
অর্থাৎ ব্যারিয়ার গুলাকে যেন এলিমিনেট করা যায় এবং এই খুব সহজেই যেন ট্রেড সিস্টেমটাকে মেনটেন করা যায়, এটাই হচ্ছিল গ্যাট কিংবা জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড এর মূল উদ্দেশ্য। সো অ্যাকর্ডিং টু দ্য preamble of GATT, its main purpose is substantial reduction of tariffs. মূলত এই যে এগ্রিমেন্টটা, এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে টেরিফের অর্থাৎ শুল্ককে কমিয়ে নিয়ে আসা এবং এই ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলো আছে কিংবা প্রেফারেন্সের ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলো আছে সেই ব্যারিয়ার গুলোকে কমিয়ে নিয়ে আসা এবং একটা এগ্রিমেন্টের মাধ্যমে কিছু কাস্টমারি রুলস রেগুলেশন মেনটেন করা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, যেন লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে এই টেরিফ এবং অর্থাৎ এই শুল্কটাকে যেন কমিয়ে আনা যায়। তো ইন্টারন্যাশনাল ট্রেড ল এর মধ্যে গ্যাট একটা সুদূর প্রসারী একটা জায়গা অথবা দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্যাট প্রথম ডিসকাস হয়েছিল ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট সেখানে, এবং পরবর্তীতে এটার আউটকাম হচ্ছে নেগোশিয়েটিং গভর্নমেন্ট টু ক্রিয়েট দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ আইটিও। এটা তো হচ্ছে গ্যাটের পরে, এবং 23টা নেশন এখানে সাইন করে এই ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন এটাকে স্থাপন করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মডিফিকেশন দরকার ছিল, যে কারণে এই গ্যাটের যে এগ্রিমেন্টটা সেই এগ্রিমেন্টটাকে বাতিল করে নতুন অ্যানাদার একটা এগ্রিমেন্ট এসেছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 123টা মেম্বার স্টেট নিয়ে গঠিত। 1994 সাল পর্যন্ত 123টা নেশন নিয়ে এই WTO অর্গানাইজেশন অর্থাৎ WTO এই অর্গানাইজেশনটাকে সৃষ্টি করা হয়েছে, যেটাকে আমরা বলতে পারি ইটস আ মডিফিকেশন এট দ্য সেম টাইম আ ডেভেলপমেন্ট অফ গ্যাট অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড। এবং এইটা পরবর্তীতে কত সালে হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা কত সালে এটা ইফেক্টিভ হলো বলতে পারবেন? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ রাইট, এই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। মানে হচ্ছে কিছু মডিফিকেশন নিয়ে এবং কিছু পজিটিভ সাইড নিয়ে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সৃষ্টি হলো। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা এখন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ স্টিল নাও অ্যাক্টিভ। আচ্ছা, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোথায় কিংবা এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এটার মেম্বার স্টেট হচ্ছে 164টা। আচ্ছা, তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেডিং সিস্টেম অথবা প্রিন্সিপালস অফ ট্রেডিং সিস্টেম এই জিনিসটা আপনাদেরকে পড়তে হবে। তারপরে পড়িয়েছিলাম হচ্ছে আনকার্ড। আনকার্ড বলতে কি বোঝানো হয়? এবার আমাকে আনকার্ডের উদ্দেশ্যগুলো বলেন। ইউনাইটেড নেশন এই কনফারেন্সের মাধ্যমে এই আনকার্ডটাকে কি করেছে, এস্টাবলিশ করেছে, তাই তো? এই ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এটা ইউনাইটেড নেশনই কি করেছে, ইমপ্লিমেন্ট করেছে। এবং আর কি কে বলতে পারি যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেড জেনেভা, এবং এটারও মূল উদ্দেশ্য হচ্ছে এই ট্রেড ডেভেলপমেন্ট ক্রিয়েট করা। সো আনকার্ড কিংবা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এইখানে পড়বেন, এখান থেকে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট কিভাবে হলো, কেন আসলো। এটা ইউনাইটেড নেশনস এর একটা পার্ট। ইউনাইটেড নেশনস সেক্রেটারিয়েট মূলত ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট ইস্যুস গুলাকে নিয়ে আলোচনা করে। ইউনাইটেড নেশনস কি বলতে পারবেন আমাকে কেউ একজন? হোয়াট ইজ ইউএন? ইউনাইটেড নেশনস কি?
হোয়াট আচ্ছা, ইউনাইটেড নেশনস যদি না থাকতো তাহলে পুরো বিশ্বব্যাপী কি হতো? জাতিসংঘ না থাকলে কি হতো? সারা বিশ্ব বিশৃঙ্খলা থাকতো, কেউ কথা কেউ শুনতো না। পিস, ডিগনিটি, ইকুয়ালিটি এগুলাকে মেনটেন করার জন্যই মূলত ইউনাইটেড নেশনস করা হয়েছে, ইউনাইটেড নেশনস এর সৃষ্টি। এই ইউনাইটেড নেশন আছে বলেই এই যখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ, মারামারি, হানাহানি লাগে, তখন ইউনাইটেড নেশনস থেকে মূলত বলা হয় যে এটা, এই ইউনাইটেড নেশনস থেকে এরকম ভাবে ডিক্লারেশন দেয় যে যেন যুদ্ধ ইউনাইটেড নেশনের জন্য একটি দেশে তার একটি দেশের মানে ম্যাম বন্ধুত্ব সম্পর্কটা আছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে ইউনাইটেড নেশনস এর মাধ্যমে। ইউনাইটেড নেশনস 1945 সালে এস্টাবলিশ হয়েছে 51টি রাষ্ট্র নিয়ে। এটারও প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 24 অক্টোবর 1945। ইউনাইটেড নেশনস যদি না থাকতো তাহলে পুরা বিশ্বব্যাপী যুদ্ধ লাগতো, অর্থাৎ পিস কনফ্লিক্ট লেগে যেত। এবং হিউম্যান রাইটসটাকে প্রোটেক্ট করার জন্যই, মানুষের অধিকারকে প্রোটেক্ট করার জন্যই এই ইউনাইটেড নেশনস এর সৃষ্টি। বিভিন্ন যে ভালো ভালো কনভেনশন, এই কনভেনশন গুলো আসেই হচ্ছে আমাদের এই জাতিসংঘের মাধ্যমে। ইউনাইটেড নেশনস এর চার্টার আছে, দ্যাট ইজ ইউএন চার্টার। ইউনাইটেড নেশনস এর যে চার্টার, সেই চার্টারের মধ্যে ইউনাইটেড নেশনস সম্পর্কে বলা আছে এবং ইউএন কিভাবে কার্য পরিচালনা করবে এই সম্পর্কে বলা আছে। তো ইউনাইটেড নেশন হচ্ছে এমন অনেকগুলো রাষ্ট্র নিয়ে এমন একটি সংগঠন যার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয় নিয়ে সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। তাহলে ইউনাইটেড নেশনস এর হচ্ছে একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আচ্ছা, এখন এই ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন দ্যাট ইজ ইউনাইটেড নেশনস এর কতগুলা পার্ট আছে। সেই পার্টের মধ্যে হচ্ছে একটা ইউনাইটেড নেশনস এর একটা পার্ট হচ্ছে ইউনাইটেড নেশনস সেক্রেটারিয়েট। তাদের মাধ্যমেই মূলত এই ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এই কনফারেন্সটা করা হয়েছিল, যেটার মূল উদ্দেশ্য ছিল ট্রেড, ইনভেস্টমেন্ট, ডেভেলপমেন্ট ইস্যুস গুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা। এবং এটার অর্গানাইজিং রুলস গুলো ছিল ম্যাক্সিমাইজ দ্য ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট অপরচুনিটিস অফ ডেভেলপিং কান্ট্রিজ। বিভিন্ন যে উন্নতিশীল রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোকে ডেভেলপমেন্ট ক্রিয়েট করে দেয়া এবং অপরচুনিটি ক্রিয়েট করাই ছিল হচ্ছে এই আনকাটের মূল উদ্দেশ্য। সো ইউনাইটেড নেশনস সেক্রেটারিয়েট মূলত ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এই কনফারেন্সটাকে করেছে, যেটা মূলত ডেভেলপিং কান্ট্রির জন্য অনেক উন্নতি সাধন করেছে রিলেটিং টু ট্রেড এবং ইনভেস্টমেন্ট। আর এই যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এটাই আসছে হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 1964 সালে, এবং ইউনাইটেড নেশনস ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল ইউএনইসিএসসি এই কাউন্সিলের মাধ্যমে, এই জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে এই আনকারটাকে এস্টাবলিশ করা হয়েছে, যেটা মূলত ট্রেড ডেভেলপমেন্ট করাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। সো পারপাস গুলা পড়বেন যে হোয়াট আর দ্য পারপাসেস রিলেটিং টু ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, কিংবা ট্রেড ডেভেলপমেন্টের প্রিন্সিপালস গুলো কি কি। এই তো এখান থেকে এই পড়বেন, আর কি। না, আজকে কোনো, আপনারা যদি চান আমি ডাব্লিউআইপিও শুরু করব, কিন্তু আমার কাছে মনে হয় ডাব্লিউআইপিও নেক্সট ইয়ার থেকে করেন। তাহলে ম্যাম প্রথম প্রশ্ন হচ্ছে না ম্যাম আজকে আর কোন টপিক না হলে ভালো হয় ম্যাম, মিডের আগে দরকার। আপনারা মিডের জন্য প্রিপারেশন নেন, কারণ যে পর্যন্ত পড়ানো হয়েছে সেগুলাই অনেক বেশি, এগুলাই পড়াশোনা করে আগে শেষ করেন। আর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এখনো কোশ্চেন সেট করি নাই, সো বলতে পারছি না। মূলত আমি
5টা টপিক পড়িয়েছি, 5টা টপিকের উপরেই কোশ্চেন হবে। এখন আপনি আপনার যেটা সুবিধাজনক হয় যে গ্যাট, ডাব্লিউটিও, আনকাট, এমএফএন কিংবা ট্রেড এগুলা নিয়ে একটা কোশ্চেন হতে পারে, মানে বিভিন্নটার সাথে বিভিন্নটা মিলিয়ে আসতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেড ল এর অ্যাসপেক্টস গুলো আসতে পারে। সেটা বলতে পারছি না কি আসবে, তবে এই এরিয়ার বাহিরে কিছু আসবে না। তাহলে ম্যাম প্রথম প্রশ্নটা হচ্ছে কনসেপ্ট অফ ট্রেড ল, কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল, এটার ভিতরে থাকবে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আনুষঙ্গিক। সেটা বলা যাচ্ছে না তো, সেটা আমি বলতে পারছি না, আমি এখন তো আর- কোশ্চেন সেট করি নাই, সো এটা আমি বলতে পারছি না। মানে এটার ভিতরে থাকবে কনসেপ্ট অফ ট্রেড। গ্যাট গ্যাট থেকে একটা প্রশ্ন আসবে, ডাব্লিউটিও থেকে একটা আসবে, আনকাট থেকে একটা আসবে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ল থেকে কিভাবে কোশ্চেন হবে কিংবা এমএফএন কিভাবে হবে এটা কি ভিতরে থাকবে কিনা আমি এটা বলতে পারছি না এখনো। অংশ ইজ আ পার্ট, হ্যাঁ। এমএফএন একটা প্রিন্সিপাল, আলাদা একটা কোশ্চেন হতে পারে এরকম বলতে পারছি না, এটা একটা ছোট প্রশ্ন হতে পারে, যেটা গেটের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে সেটা। এটা গ্যাটের মূলত এমএফএন গ্যাট তো অনেক বড়, গ্যাট পড়াইতেই তো আমার মনে হয় 2 দিন নাকি 3 দিন লাগলো, সো গ্যাট থেকেই তো চাইলে অনেক প্রশ্ন করা সম্ভব। জি ম্যাম। গ্যাট আর ডাব্লিউটিও মূলত বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড আছে কি, ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড বর্তমানে আমরা পাই কি, আমরা তো বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড মূলত গ্যাটের যে ইনফরমেশন গুলো সেগুলোই তো বাই মডিফিকেশন ডাব্লিউটিও তে আসছে। ইন্টারন্যাশনাল ট্রেড তো বর্তমানে চলছেই হচ্ছে ডাব্লিউটিও এর উপরে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উপরে। সো ওই জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেডের যে কথাগুলো বলা ছিল, পরবর্তীতে এটাকেই বাই মডিফিকেশন ডাব্লিউটিও করা হয়েছে। সো তাহলে আসলে গ্যাটের মূল উদ্দেশ্য ছিল মিনিমাইজিং ব্যারিয়ার্স টু ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কোনো ধরনের ব্যারিয়ার যেন না থাকে, শুল্ক নিয়েই হোক কিংবা সিগনিফিকেন্ট কোনো রেগুলেশন নিয়েই হোক। তো এইটার জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেডের মূল উদ্দেশ্যই ছিল কি, পুরো বিশ্বব্যাপী একটা মানে ব্যবসা বাণিজ্য করা এবং এই ব্যবসা বাণিজ্য যেন কোনোভাবে ব্যারিয়ার না হয়, সেটাই ছিল এটার মূল উদ্দেশ্য। কিন্তু এই 1948 সালের 1 জানুয়ারি গ্যাট তার ইফেক্টিভনেস শুরু করলেও ইভেন্চুয়ালি এর পরবর্তীতে এটাই ডাব্লিউটিও কে সৃষ্টি করে 1995 সালে। তো বর্তমানে আছে হচ্ছে ডাব্লিউটিও, গ্যাট আগে ছিল, কিন্তু গ্যাটটাকে বলা হয় যে গ্যাটই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা মানে মূল জায়গা, এবং এখান থেকে আসলে ইন্টারন্যাশনাল ট্রেডটাকে আরো আন্তর্জাতিক ভাবে আইনগত ভাবে শক্তিশালী করা হয়েছে, এবং ডাব্লিউটিও বর্তমানে রানিং। ডাব্লিউটিও কি, এটা একটা অর্গানাইজেশন, অর্থাৎ নিয়ম নীতিমালায় যে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে কোনো নিয়ম নীতিমালা যদি আনতে হয় তাহলে সেটা কার মাধ্যমে আসবে, এগুলাই আসবে হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলোর মাধ্যমে। ইন্টার গভর্নমেন্ট অর্গানাইজেশন। দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে কিনা। ইন্টারন্যাশনাল হ্যাঁ হ্যাঁ ওটা একটা আলাদা একটা কনফারেন্স করা হয়েছিল, সিম্পল কথা কি, দ্যাট ওয়াজ আ কনফারেন্স, ওই কনফারেন্সে কিছু নিয়ম, ইতিহাসগুলো আলাদা আলাদা, মানে সৃষ্টিস্থল আলাদা, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একই। হ্যাঁ মোটামুটি দেখতে গেলে মোটামুটি সবগুলাই খুব কাছাকাছি, তবে সৃষ্টিস্থল আলাদা। যেমন গ্যাটের মাধ্যমে আসছে হচ্ছে ডাব্লিউটিও, আবার ইউনাইটেড নেশনস করেছে আনকাট, সো এগুলো সৃষ্টিস্থল আলাদা। আবার ট্রেড থেকে আপনারা যদি মানে ইন্টারন্যাশনাল ট্রেড লয়ের যদি বেসিক প্রিন্সিপাল বলি, বেসিক প্রিন্সিপালের মধ্যে এই যে 2টা প্রিন্সিপাল, ন্যাশনাল ট্রিটমেন্ট এবং এমএফএন,
অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন। ন্যাশনাল ট্রিটমেন্ট বলতে আমরা যখন বাহির থেকে, মানে আমি যদি বলি যে ইম্প্যাক্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এই কথাটা বললেই আপনার প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ট্রেড এর মধ্যে এই ন্যাশনাল ট্রিটমেন্ট এবং এমএফএন কথাটা চলে আসবে। কারণ হচ্ছে যখন কোনো রাষ্ট্রের মধ্যে ট্রেড করতে হয়, তো ট্রেড করতে যখন ট্রেডটা আসলে শুরু হচ্ছিল তখন দেখা যেত যে ন্যাশনাল ট্রিটমেন্ট অর্থাৎ নিজের দেশের পণ্যের উপরে মানুষের একটা, এখন পর্যন্ত হতো, আমরা তো অন্য আমাদের নিজেদের দেশের ইয়ার উপরে আমাদের ভরসা কম না, আমরা তো এখনো খুঁজতে গেলে চাইনিজ জিনিসপত্র খুঁজি, তাই না? এটা কি ঠিক বলেছি কিনা আমি? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো ন্যাশনাল ট্রিটমেন্টটা যেন করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায়। অ্যানাদার ওয়ান ইজ মোস্ট ফেভার্ড ন্যাশনের যে প্রিন্সিপাল, অর্থাৎ ওই এক দেশ থেকেই কিনবো, আমার বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, সো ইন্ডিয়া থেকেই কিনবো, ইন্ডিয়াতেই বেচবো, আবার ইন্ডিয়া থেকেই কিনবো, আবার ইন্ডিয়াতেই বেচবো। এটা করলে যেটা হবে, শুধুমাত্র দুটি কয়েক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে। মনে আছে কিনা আমি আপনাদেরকে ডেভেলপিং স্টেটের কথা বলেছিলাম যে রাষ্ট্রগুলোকে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ যেগুলো, সেগুলোর মধ্যে ট্রেড পলিসি যে তারা যে ট্রেড করতে পারবে, মানে আমরা যে চাইলে ট্রেড করতে পারি, আমাদের যে সেই যোগ্যতা আছে, কিংবা আমরা যে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য পার্টিসিপেশন করতে পারি, আমাদের অনেক কিছু করার মতন আছে। সেটা কিভাবে আমরা যে পোশাক শিল্পে আমরা উন্নত, আমাদের ইনভেস্ট করার কারণেই তো আমরা পোশাকগুলোকে ডেলিভারি দিতে পারছি। আমাদের কি এত সামর্থ্য আছে যে আমরা চাইলেই পোশাক শিল্পকে নিজেরাই উজ্জীবিত রাখতে পারবো? আমাদের নিজেদের হাতে সেই পরিমাণ পয়সা নাই। সো আমাদের যদি এই পোশাক শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে উই নিড বিগ অথবা উই নিড আ হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট না করলে আমি কিভাবে আমার লোক রাখবো, কিংবা আমি জিনিসপত্র কিভাবে তৈরি করব? তো এরকম অনেক রাষ্ট্র আছে যারা তৈরি করতে পারবে কিন্তু কোনো কিছু বানাতে পারবে, কিংবা তাদের ওই জিনিসটার ফলন আছে কিন্তু তাদের সেই জিনিসটা বের করার মতন টাকা নাই। যেমন গ্যাসের কথা যদি বলি, আমাদের রাষ্ট্রে তো কত গ্যাসই আছে, কিন্তু আমরা কি গ্যাস বের করতে পারি? অতএব এগুলাই হলো কথা, যে কোনো দেশে খনিজ পদার্থ অনেক বেশি থাকতে পারে, কিন্তু হয়তো ওই দেশে সেটা বের করার মতন ক্যাপাসিটি নাই, অর্থাৎ সেই রকম যন্ত্রপাতি নাই কিংবা আর্থিক যোগান নাই। সেক্ষেত্রে অন্য রাষ্ট্রের ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু সেটা করা সম্ভব না। সো এই মোস্ট ফেভার্ড নেশন এবং ন্যাশনাল ট্রিটমেন্ট, এগুলো প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ট্রেড। আবার যদি বলি ডিসপিউট সেটেলমেন্টের বিষয়টা, আন্তর্জাতিক বাণিজ্য আইন যদি না থাকতো তাহলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে অনেক সময় ডিসপিউট অ্যারাইজ করে, অর্থাৎ এক রাষ্ট্রের সাথে যে আরেক রাষ্ট্রের যে কোনো ধরনের সংঘাত যদি হয়, যে কোনো বিষয় নিয়েই হতে পারে, ট্রেড রিলেটেড যে কোনো ইস্যুতেই হতে পারে, তো সেইটার ক্ষেত্রে কিভাবে করবে, মানে ডিসপিউট সেটেলমেন্ট কিভাবে করবে? যে কারণে ক্রস বর্ডার ট্রানজাকশন বলি, অথবা ট্রেড এন্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড যদি বলি, কিংবা ডিসপিউট সেটেলমেন্ট, এগুলো যদি ইন্টারন্যাশনাল ট্রেড ল যদি না থাকতো তাহলে এগুলা করা কখনোই সম্ভব হতো না। সো ইন্টারন্যাশনাল ট্রেড ল এর অ্যাসপেক্টস গুলা কি কি, অ্যাডভান্টেজেস গুলা কি, ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি? অ্যাডভান্টেজের শেষ নাই। ইন্টারন্যাশনাল ট্রেড ল যদি না থাকতো তাহলে পুরো বিশ্ব কোনোভাবেই চলমান থাকতো না, শুধুমাত্র নিজের দেশের পণ্যের উপরেই আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হতো। কিন্তু কোনো দেশই তো নিজের উৎপাদনের উপরে স্বয়ং সম্পূর্ণ না। বাণিজ্য ব্যতীত কোনো রাষ্ট্রের পক্ষেই চলা সম্ভব না। আমার যেটা নাই সেটা আমি বিক্রি করব, আমার যেটা নাই সেটা আমি কিনবো, আর আমার যেটা আছে সেটা আমি বিক্রি করব। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড কিংবা আন্তর্জাতিক বাণিজ্য। আর সেই বাণিজ্যটাকে স্বয়ং সম্পূর্ণভাবে ধরে রাখার জন্য এবং সব রুলস রেগুলেশনের মাধ্যমে মেইনটেইন করার জন্য ইন্টারন্যাশনাল ট্রেড ল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ট্রেড ল কে আমরা গ্লোবাল ট্রেডও বলতে পারি, গ্লোবাল ট্রেড ল বলতে পারি। এবার আমাকে বলেন কি কি সমস্যা ফেস করতেছেন? ম্যাম এই সেশনের পরীক্ষা আর কোন নতুন সেশন দিবেন? 4 মিনিট আছে। আর কি সেশন দরকার আছে? না ম্যাম। না ম্যাম। আমার কাছে মনে হয় আপনাদের এটা ক্লিয়ার হওয়ার কথা, মানে তারপরেও যদি আপনারা বলেন তাহলে আমি সেশন কল করব, কিন্তু আমার কাছে মনে হয় এখন আপনাদের যে মানে টপিক তো আমি এতদিন পর্যন্ত পড়িয়েছি, এখন যা যা পড়ালাম এগুলোর উপরে প্রিপারেশন না। আর আর এখানে মনে আরো নতুন স্টুডেন্ট জয়েন করলো নাকি? আর যারা নতুন, একদম যারা নতুন তাদেরকে একটু সাহায্য করতে হবে। আনিসুর রহমান আবির, এটাও কি নতুন ছাত্র?
জি ম্যাম। আজকেই ফার্স্ট ক্লাস? না ম্যাম, আজকে আমার সেকেন্ড ক্লাস। ওকে, ঠিক আছে। তাহলে এখন যে টপিক গুলো দিয়েছি এগুলোর উপরে প্রিপারেশন নেন, মিড টার্মের জন্য প্রিপারেশন নেন। আর কোনো সমস্যা হলে আমাকে নক দিতে পারেন। আর কোনো কথা আছে কিনা? ম্যাম আমাদের গুগল ক্লাসের কোডগুলো কবে পাবো? গুগল ক্লাসরুমের কোড আমরা দিব আপনাদেরকে। যে আপনাদের কি কি অ্যাসাইনমেন্ট দিয়েছি? জি ম্যাম, একটা অ্যাসাইনমেন্ট ছিল ম্যাম। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যখন আমরা গুগল ক্লাসরুমের কোড দিব তখন আপনাদেরকে ফার্দার একটা অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট দিব। অ্যাসাইনমেন্ট রেডি করে হাতে রাখেন। পরীক্ষা যেহেতু চলে আসছে গুগল ক্লাসরুম কোডও খোলা হবে, সো অ্যাসাইনমেন্ট হাতে রাখেন। আমি তখনই একটা ডেট দিয়ে দিব এবং সেই ডেটেই আপনারা সবাই সাবমিট করে দিবেন। ওই ডেটের আগে পরে দিবেন না। কারণ কি, জি ম্যাম। তখন যেটা হয় অ্যাসাইনমেন্ট কোনটা আর মিড টার্ম পরীক্ষার খাতা কোনটা সব এলোমেলো হয়ে যায়। আর আপনাদের জন্য আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে, যখন মিড টার্ম পরীক্ষা দিবেন অ্যাসাইনমেন্ট লিখলে উপরে লিখে দিবেন যে অ্যাসাইনমেন্ট, আর মিড টার্ম হলে লিখবেন মিড টার্ম, ফাইনাল হলে লিখবেন ফাইনাল এক্সাম। আর আপনার নেম, আইডি, এই দুইটা জিনিস মাস্ট, ম্যান্ডেটরি, উপরে লিখে দিবেন। তাহলে আর কিছু কি কথাবার্তা আছে কিনা বলেন। নতুন স্টুডেন্টদের কোনো কথা আছে কি? কেউ কি কিছু বলবেন আর? না ম্যাম। না ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।